ভাস্কর্য অবমাননায় হেফাজতের ৩ নেতার বিরুদ্ধে ২ রাষ্ট্রদ্রোহ মামলা। পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিল আদালত। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ আসামির রিমান্ডের আবেদন, আদালতের আদেশ আগামীকাল। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে পালিয়েছে ৮ শিশু বন্দী। পলাতকদের ধরতে চলছে পুলিশের অভিযান। দাম কম নির্ধারণ হওয়ায় নওগাঁয় খাদ্য গুদামে ধান দিচ্ছেন না কৃষক, মুখ থুবড়ে সরকারি আমন সংগ্রহ অভিযান। আগামী সপ্তাহে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, উত্তর ও পশ্চিমে তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে নামার শঙ্কা। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। রাষ্ট্রদ্রোহী ২টি মামলা আমলে নিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এর আগে ঢাকার সিএমএম কোর্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাষ্ট্রদ্রোহ মামলার আরেকটি আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। পরে আদালতে মামলা দুটি শুনানি হয়। একটি মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মামুনুল, ফয়জুল ও বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও সারা দেশে চলছে বিক্ষোভ কর্মসূচি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, রমনা ও কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নানা রাজনৈতিক সামাজিক সংগঠন। শুক্রবার রাতে কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন শনিবার কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা জানি যে রাষ্ট্র এই হেফাজতে ইসলাম বলেন, যত সাম্প্রদায়িক শক্তি বলেন, তাদের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং আমরা রাষ্ট্রের কাছেই এসেছি, আদালতের শরণাপন্ন হয়েছি যে আমরা ন্যায় বিচারটি পাব। এজন্যই আজকে আমরা মামলাটি দায়ের করেছি। সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল এবং ভাস্কর্য রক্ষায় নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানের চলমান স্থাপনায় নিরাপত্তা দিতেও নির্দেশ দেয় উচ্চ আদালত। রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেয়া মন্তব্য করে কুষ্টিয়ার ঘটনা দুঃখজনক বলেও জানায় হাইকোর্ট। এর আগে সারা দেশের ৬৩ জেলার ৩৮০টি উপজেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করে প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিট আবেদন করেছিলেন। হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুজিববর্ষের সব জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের নির্দেশ দিয়েছেন। ৩০ দিনের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়। রিটে পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ অন্তর্ভুক্ত এবং ভাষণস্থলে স্বাধীনতা স্তম্ভ কেন করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছিলেন হাইকোর্ট। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের রিমান্ড শুনানির দিন মঙ্গলবার ঠিক করেছে আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে ছাত্রদের ১০ দিন এবং শিক্ষকদের ৭ দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আমলিয়া আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ, একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার ওসি নিশিকান্ত সরকার জানিয়েছেন, কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়। শুক্রবার গভীর রাতে
বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে তা দেখে প্রাথমিকভাবে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই রিমান্ডে প্রেয়ার তারা দিয়েছেন, বাট কোর্ট তো রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড প্রদান নাও করতে পারে। এটা হয়তো দিন পড়েছে রিমান্ড দিবে, এবং এই কেস হচ্ছে রিমান্ডে দেওয়ার মতো। যেহেতু যে এর অনেক ক্লু উদ্ঘাটন করার প্রয়োজন রয়েছে, এর অনেক তদন্তের স্বার্থে এই সমস্ত ক্লুগুলো তদন্তকারী কর্মকর্তার প্রয়োজন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। মিলন, আসামিদের রিমান্ড শুনানি আজ না হওয়ার কি কারণ বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এবং ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটির মেরামত আবার শুরু হবে বলে জানা গেছে। তো ঠিক কবে নাগাদ এর কাজ শুরু হতে পারে বলে আপনার কাছে তথ্য রয়েছে? আসলে ভাস্কর্যের যে অংশ দুটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই অংশ দুটিকে আবার ঠিক করতে, আবার মানে বিশেষভাবে যে এই স্থপতি এর ডিজাইন করেছিলেন, সেই ডিজাইন এসে কিভাবে এর সঠিকভাবে মেরামত করা যায় সেই বিষয়টি সিদ্ধান্ত দেওয়ার পর থেকে কিন্তু এই ভাস্কর্যের আবার পুনঃ মেরামত কাজ শুরু হবে। আর যেহেতু এটা আসলে নির্মাণাধীন একটা ভাস্কর্য ছিল, নিচের অংশের যে নির্মাণাধীন অংশগুলো ছিল সেইটার কাজ কিন্তু এখন চলতেছে। কিন্তু এই দুর্বৃত্তরা যে ভাঙচুরটি করেছে, তার হাতের তর্জনী এবং মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের এবং তর্জনীর অংশটুকু কিভাবে আবার পুনরায় প্রতিস্থাপন করা যায় সে ব্যাপারে আসলে পৌরসভার যারা প্রকৌশলীরা আছে তারা চিন্তা ভাবনা করে 2-1 দিনের ভিতরে আমাদেরকে জানাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আজকে ঠিক 2টার পরে আসলে কঠোর পুলিশি প্রহরার মাধ্যমে কিন্তু এই আটক 4 জনকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে তাদেরকে তোলা হয়। আর মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার, তিনি এই আসামিদেরকে কিন্তু একই সাথে তাদের 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আবেদন করেন, এবং সেই সাথে তাদের জবানবন্দি তারা দিতে অস্বীকৃতি জানালে সেই সাথে তাদেরকে ছাত্রদেরকে 10 দিন এবং যারা যে 2 জন শিক্ষক আছে তাদেরকে 7 দিনের জন্য রিমান্ড আবেদন করেন। কিন্তু আসলে বিজ্ঞ আদালত এটার শুনানির জন্য আগামীকাল মানে মঙ্গলবার এই শুনানির দিন ধার্য করে, এবং আগামীকালকে এই ব্যাপারে শুনানি হওয়ার পরে বোঝা যাবে যে আসলে তাদের কতদিনের রিমান্ড মঞ্জুর হচ্ছে কি নাকি মঞ্জুর আসলে রিমান্ড দিবে না। এবং তাদেরকে এখন কিন্তু কুষ্টিয়া জেলা কারাগারে যেটা জানিয়েছেন, আসলে আদালত সাধারণত একই দিনে এইসব শুনানি করেন না, সেই জন্য একটি দিন ধার্য করে দিয়েছেন। এই ধার্যকৃত দিনেই এই শুনানি হবে, এবং তিনি আশা প্রকাশ করেন যে এই ঘটনাটি আসলে এত আলোচিত ঘটনা এবং এর সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা, কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হবে। মিলনুল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দোলাইর পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই, তবে এ বিষয়ে মাথা গরম করে সরকার কিছু করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য কে করলো এটা কোনো বিষয় নয়, তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার ঘটনা সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। আমি মনে করি বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর হামলা করবে, এবং এটা যারাই করবে এই দৃষ্টতা যারাই দেখাবে তাদেরকে চরম মূল্য দেবে। কথায় কথায় মাথা গরম করলে কি চলবে না, বুঝে শুনে পরিস্থিতি আমাদের দেখতে গেলে আমরা হয়তো দেশে একটা অশান্তি বিশৃঙ্খল পরিবেশের উস্কানি দিতে চাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজও দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহুনি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। কুষ্টিয়ায় পৌর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাবনাতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে তারা ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া সিরাজগঞ্জ, নেত্রকোনা, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে মাস্ক পরা নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতেও চলছে নানা কর্মসূচি। দুপুরে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের স্বাস্থ্যবিধি অমান্যকারী ৩৫ জনকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১২,০০০ মাস্ক হস্তান্তর করেন এনজিও ফোরাম নামে একটি সংগঠন। সকালে সাতক্ষীরায় করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে সাইকেল র্যালি বের করা হয়। জেলা প্রশাসন আয়োজিত র্যালিটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামালের নেতৃত্বে এই র্যালিতে ২৬৩ জন অংশ নেন। সরকারি সব সংস্থার ডেটা সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করে গাজীপুরে কেন্দ্রীয় ডেটা সেন্টার চালু করবে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, পুলিশ, নির্বাচন কমিশন সহ সরকারের অন্যান্য সব ডেটা সেন্টারগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে। গাজীপুর, কালিয়াকৈরের ব্যাকআপ সেন্টার থাকবে যশোরে। ৩০০ টেরাবাইট পর্যন্ত এখানে ডেটা রাখা যাবে। অর্থের বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানও তাদের ডেটা রাখার সুযোগ পাবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ২০০২ সালের আইনটি বাতিল হয়ে যাবে। নতুন আইনে কেউ অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ বা সুবিধা নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। পেনাল কোড অনুযায়ী শাস্তিও দেয়া হবে। যে আমরা বাংলাদেশের যত ডাটা আছে সবগুলো আমরা আইসিটি মিনিস্ট্রির আন্ডারে কালিয়াকৈরে যে আমাদের মেগা ডাটা সেন্টার আছে সেখানে আপনার লঞ্চ করার জন্য সবার ডাটা এখানে রাখতে পারবেন, বিদেশিটাও রাখতে পারবেন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ শিশু বন্দী। রোববার রাতে আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়ে যায়। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রোববার রাত ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ সুপার। কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া বন্দীরা হলো যশোরের হৃদয়, ফারদিন ও আব্দুল কাদের, খুলনার রোহান ও সোহাগ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম ও বরিশালের সাকিব। উপদ্রবকারী হিসেবে বেশি তারা আচরণ করছিল। এই জন্য কর্তৃপক্ষ নাকি তাদেরকে স্পেশাল কেয়ারের জন্য গার্ড রুমের পিছনে একটি আলাদা কোয়ারেন্টাইনে রাখে। সেই কোয়ারেন্টাইন রুমের পাশে একটি বাথরুম আছে। সেই বাথরুমের দরজার যে গ্রিল, এই গ্রিল ভেঙে তারা পালিয়েছে বেসিক্যালি। পটুয়াখালীর দশমিনা থানা হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি বিষ পানে আত্মহত্যা করেছেন ওই যুবক, তবে তা মানতে নারাজ নিহতের স্বজনরা। স্বজনদের অভিযোগ, স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দশমিনার বাঁশবাড়িয়া গ্রামের লিটন খানের। সম্প্রতি লিটন ওই জমিতে একটি ঘর তোলায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এর জেরে রোববার দুপুরে তাকে আটক করা হয়। বিকালেই তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অসুস্থ জানিয়ে স্বজনদের খবর দেয় পুলিশ। রাত ১:০১টার দিকে হাসপাতালে মারা যান লিটন। তবে লিটন আত্মহত্যা করেন বলে দাবি তাদের। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়ে থাকতে পারে। গাজীপুরের কাশিমপুরে স্ত্রী খুনের অভিযোগে তার স্বামী শরীফুল আলমকে আটক করা হয়েছে। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নিহত মহসিনা ও শরীফুল সারদাগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় থেকে কাশিমপুরের জিএমএস কম্পোজিট কারখানায় চাকরি করতেন। এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে শরীফুল আলমকে তালাক দেন মহসিনা। এর জেরে সকালে ঝগড়ার এক পর্যায়ে ধারালো বটি দিয়ে মহসিনাকে কুপিয়ে জখম করেন শরীফুল। এতে ঘটনাস্থলেই মারা যান মহসিনা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত মহসিনার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। নওগাঁয় সরকারি দামের চেয়ে বাজারে বেশি দাম হওয়ায় খাদ্য গুদামে আমন সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে।
কৃষকরা বাজারেই বিক্রি করে দিচ্ছেন ধান। এ অবস্থায় চালকল মালিকরা বলছেন, বাজার থেকে বেশি দামে ধান কিনে সরকারের নির্ধারিত দামে চাল দিলে লোকসানে পড়বেন তারা। তাই নতুন করে ধান চালের দাম নির্ধারণের দাবি চালকল মালিকদের। নওগাঁ জেলায় চলতি রোপা আমন মৌসুমে 18টি খাদ্য গুদামের জন্য ধান চাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মিল মালিকদের কাছ থেকে 32,000 মেট্রিক টন সেদ্ধ চাল, 3,000 মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে 12,500 মেট্রিক টন ধান সংগ্রহের কথা। এরই মধ্যে 3 উপজেলায় ধান চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন করা হয়েছে, কিন্তু তা কেবল উদ্বোধনেই সীমাবদ্ধ, কারণ কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করছেন না। কৃষকরা বলছেন, সরকারের ঠিক করা 37 টাকা কেজি দর বাজারের চেয়ে কম হওয়ায় বাজারেই ছেড়ে দিচ্ছেন ধান। এতে অন্তত মন প্রতি 26 টাকা বেশি পাচ্ছেন কৃষক। এখানে ধান দিচ্ছি, টাকা নিচ্ছি, কোনো ঝামেলা নাই। সরকারি গুদামে গেলে অনেক সমস্যা হয়। সরকারি গুদামে ধান এই জন্য দিচ্ছি না যে ওখানে 41 কেজি ধান দেওয়া লাগে, আর আমরা এখানে 39 কেজি ধানের দাম ভালো পাচ্ছি। চালকল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম মন প্রতি 1040 টাকা থেকে প্রায় 1100 টাকা। এই দামে ধান কিনে সরকারি গুদামে চাল সরবরাহ করলে কেজি প্রতি 6 থেকে 7 টাকা লোকসান গুনতে হবে তাদের। এই অবস্থায় চালকল মালিকরা নতুন করে দাম ঠিক করার দাবি জানান। এই দামে ধান ক্রয় করলে আমাদের চাউলের উৎপাদন ব্যয় দাঁড়ায় প্রায় 43-44 টাকা। আমাদের সরকারের নির্ধারিত মূল্য, সরকার খাদ্য গুদামে যে দামে চাউল সংগ্রহ করবে তার মূল্য নির্ধারিত হয়েছে 37 টাকা। আজকে বাজার মূল্যে আমরা যদি সরকারের খাদ্য গুদামে চাউল সরবরাহ করি তাহলে প্রতি কেজিতে কমপক্ষে 7 টাকা লস হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, অভ্যন্তরীণ মজুদ বাড়াতে আন্তর্জাতিক টেন্ডারও আহ্বান করা হয়েছে। বাজার মনিটরিংও করছেন তারা। আগামী 10 তারিখ পর্যন্ত প্রকিউরমেন্টের চুক্তির মেয়াদ বাড়াইছে। আমরা টাইম টু টাইম বাজার মনিটরিং করছি এবং আমাদের যে সিচুয়েশন এগুলি সব আমরা জানাচ্ছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরসি পুর অফিস সহ সকলকে জানাচ্ছি। পরে সিদ্ধান্ত দেখি কি আসে। আর এভাবে তো আমাদের, আপনি জানেন, টেন্ডারও হয়েছে আমাদের লোকালি মজুদ বাড়ানোর জন্য, আমাদের ইন্টারন্যাশনাল টেন্ডারও হয়েছে। দেখা যাক কি হয়। জেলায় 54টি অটো চালকল সহ মোট সচল চালকলের সংখ্যা 1076টি। এর মধ্যে 1700 মেট্রিক টন চাল সরবরাহের জন্য মাত্র 60টি চালকল চুক্তিবদ্ধ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জামালপুরে বন্যায় ভেসে যাওয়া চকপাড়া সেতু 30 বছরেও নির্মাণের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। স্বেচ্ছাশ্রমে তৈরি নড়বড়ে বাঁশের সাঁকোয় যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে 5 গ্রামের মানুষ। তবে ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্ট পুনর্নির্মাণে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। জামালপুরের দেওয়ানগঞ্জের চকপাড়া, নয়াগ্রাম, দক্ষিণ ভাতখাওয়া, মণ্ডলপাড়া ও সরকারপাড়ায় চলাচলের ভালো কোনো রাস্তা নেই। এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াত সুবিধার জন্য 80-র দশকে চকপাড়া খালের ওপর কংক্রিটের সেতু নির্মাণ করে একটি বেসরকারি সংস্থা। 1988 সালের ভয়াবহ বন্যায় ভেসে যায় সেতুটি। এরপর আর নির্মাণ করা হয়নি তা। কোনো মেম্বার, চেয়ারম্যান কেউ একটা দিয়ে দেয় না। সরকারের দেয় না, দেখ আঙের কাছে করে সরকার দেয় না। দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন 5 গ্রামের প্রায় 10,000 মানুষ, কিন্তু সঠিকভাবে মেরামত না হওয়ায় তাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঁকো ভাঙ্গা, যাতায়াতের সমস্যা, বদলে নিয়ে ফসল নিয়ে যাওয়া, ব্রিজ কাপে ভাঙ্গাচোরা ব্রিজের উপর দিয়ে যেতে আমাদের অনেক সমস্যা হয়, যার জন্য আমরা যেতে পারি না, অনেক অ্যাক্সিডেন্ট হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সব ব্রিজ কালভার্ট পুনর্নির্মাণের তালিকা তৈরির জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পেলে চকপাড়া সেতুটিও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের যে অফিসার আছেন ওনাকে আমরা এতে নির্দেশনা দিয়েছি যাতে করে ওইখানে এই চলতি বছরেই এই ব্রিজটি বাস্তবায়ন করা যায়, এর উদ্যোগ নেওয়ার জন্য। দ্রুত সেতু নির্মাণ করে এলাকাবাসীর সমস্যা দূর করার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 1 দশক ধরে বন্ধ রয়েছে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সামিরা সেতুর নির্মাণ কাজ। এলজিইডির বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠান মামলা করার কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলছে কর্তৃপক্ষ। এদিকে এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেতু নির্মাণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুরাছড়ি উপজেলা সদরের সাথে দুমদুম্মা মৈদম ইউনিয়নের যোগাযোগ সহজ করতে 2018 সালে সড়ক ছাড়ার উপর 210 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। তবে গত মার্চ থেকে বন্ধ রয়েছে নির্মাণ কাজ।
এলজিইডি বলছে যৌথভাবে সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারের প্রতিষ্ঠান কাশেম কনস্ট্রাকশন আর নাহিয়ান এন্টারপ্রাইজ। কার্যাদেশ অনুযায়ী গত বছরের অক্টোবরে সেতু নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা পেরিয়ে যাওয়ায় ঠিকাদারের চুক্তি বাতিল করে এলজিইডি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিকাদার মামলা করায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে এলজিইডি। যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি শুনানির মাধ্যমে যদি ফয়সালা হয় তো তখন বাদ বাকি রেস্ট ওয়ার্কটা এস্টিমেট করে আমরা পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারবো। কাজ বন্ধ থাকায় মার্চ থেকেই সেতু এলাকায় পড়ে আছে নির্মাণ সামগ্রী। ফলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে দামি সামগ্রী, চুরিও হচ্ছে অনেক জিনিস। এদের দ্বন্দ্বের কারণে আজকে জনগণের দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা চাই এই বৃষ্টি যাতে দ্রুত সম্পূর্ণ করা হয়। এই ব্রিজটা কি কারণে এইরকম করে ফেলে রাখা হচ্ছে আমরা তো চিন্তা করতে পারতেছি না। সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জুরাছড়ি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধিদের। বিরোধ নিষ্পত্তি করে দ্রুত সেতুর কাজ শুরু করার দাবি তাদের। আমার কথা হলো কার কি কোথায় কি আছে এটা আমি জানতে চাই না। আমাদের এই এলাকার জনগণে চাই দ্রুত গতিতে ব্রিজটা বাস্তবায়ন। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প পার্বত্য চট্টগ্রাম 2 এর আওতায় নির্মাণ হতে যাওয়া সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় 15 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের পরাস্ত করে শত্রু মুক্ত করা হয় গোপালগঞ্জ, শেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। নানা আয়োজনে এসব জেলায় পালিত হচ্ছে দিনটি। গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মূল ফটকের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। 1971 সালের এই দিনে শত্রুমুক্ত হয় শেরপুর জেলা। মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় সর্বাধিনায়ক জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠের সমাবেশে শেরপুরকে মুক্ত ঘোষণা করেন। এছাড়া আজকের দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় চুয়াডাঙ্গা। দেশের 6টি চিনিকল বন্ধের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চিনিকল শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। এ সময় চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকালে ঈশ্বরদী পাবনা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের চেয়ারম্যান সনদ সাহার কুশপুত্তলিকা দাহ এবং তার পদত্যাগ দাবি করেন তারা। রংপুরে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি ও চিনিকলের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন। এ সময় চিনিকলের সামনে আলোচনা সভা ও বিক্ষোভ করেন তারা। দিনাজপুরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন সহ মিল গেইটে বিক্ষোভ করেছেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। সুগার মিলগুলোকে চালু রাখতে হবে। শ্রমিক কর্মচারীর 5 মাসের বেতন বকেয়া রয়েছে, বেতন পরিশোধ করতে হবে। আমাদের কঠোর কর্মসূচি আসবে, তার মধ্যে কর্মবিরতি সহ রাজপথের পথ অবরোধের মতো কর্মসূচি আসবে। সামুদ্রিক মৎস্য আইন 2020 সংশোধনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে মাছ ধরার জাহাজের স্কিপার, মেরিন অফিসার ও নাবিকরা। সকালে মৎস্য অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালন করে সামুদ্রিক মৎস্য আইন প্রতিরোধ কমিটি। এ সময় কমিটির নেতারা বলেন, মেরিটাইম সংশ্লিষ্ট কারো সঙ্গে আলোচনা না করেই সংশোধিত এই আইনটি করা হয়েছে। পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছে নাবিকদের মর্যাদা। আগামী 31 ডিসেম্বরের মধ্যে তা সংশোধনের দাবি জানান তারা। এদিকে দুপুরে একই দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। সংগঠনের মহাসচিব মশিউর রহমান বলেন, 5 ডিসেম্বর থেকে মাছ ধরা বন্ধ রেখে সাগর থেকে জাহাজগুলো ফিরে এসেছে। ভরা মৌসুমে মাছ ধরতে না পারলে ব্যাংকের ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে হবে। এ সময় নতুন আইন দ্রুত সংশোধনের দাবি জানান তিনি। এই আইনে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে। এখানে আমাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য ক্রিমিনাল অ্যাক্ট ঢুকিয়ে দিয়ে আমাদেরকে জলদস্যুতে পরিণত করা হয়েছে। এই যে বন্ধ করে দিল এরা কখন যাবে আমি জানি না। আমি এখন পর্যন্ত জানি না যে ওরা আগামীকাল যাবে না আজকে যাবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবেন ততক্ষণ তারা যাবে না। চুয়াডাঙ্গায় বিদ্যুতের প্রিপেইড মিটারের সুবিধা পেতে শুরু করেছেন গ্রাহকরা। প্রাথমিকভাবে 17,000 গ্রাহক পাচ্ছেন এই সুবিধা। সংযোগ পাওয়া গ্রাহকরা ঘরে বসে মোবাইল অ্যাপে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারছেন। চুয়াডাঙ্গা শহরে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানো শুরু হয়েছে। প্রাথমিকভাবে 35,000 গ্রাহককে আনা হচ্ছে এই সুবিধার আওতায়।
এরই মধ্যে 17,000 গ্রাহকের বাড়িতে বসেছে প্রিপেড মিটার। আধুনিক এই পদ্ধতিতে সেবা পেয়ে খুশি গ্রাহকরা। এখন আর লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধের মতো ভোগান্তি নেই গ্রাহকের, নেই ভৌতিক বিলের বিড়ম্বনাও। বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি টাকা ভরে দেবেন, স্বয়ংক্রিয় আবার আপনার লাইন চালু হয়ে যাবে। তাহলে এই সিস্টেমটাই ভালো, আপনি কারো কাছে যেতে হচ্ছে না, হয়রানি হতে হচ্ছে না। বিদ্যুতের বিষয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত ভালো, যে প্রিপেড মিটারের এই উদ্যোগটি, এটা খুব ভালো সুবিধা হয়েছে, এটা খুব ভালো লেগেছে। আমি এতদিন ধরে কারেন্ট ব্যবহার করছি। এই পদ্ধতিতে গ্রাহকরা সেবা কেন্দ্র কিংবা বাড়িতে বসেই মোবাইল অ্যাপে প্রিপেড মিটার রিচার্জ করতে পারছেন। 50% গ্রাহক এই মিটারের সুবিধা পাবে। আপাতত পর্যায়ক্রমে এটা শতভাগ সম্পন্ন করা হবে। তো স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহারের সুবিধা হচ্ছে যে আপনার এখানে গ্রাহক যতটুকুন বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক ততটুকুনি রিচার্জ করবেন। এখানে অতিরিক্ত বা বাড়তি বিলের কোনো ঝামেলা এখানে নেই। আরও 18,000 গ্রাহককে আধুনিক এই সুবিধার আওতায় আনতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী সপ্তাহে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, আর এ মাসের শেষে হতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে তখন তাপমাত্রা নামতে পারে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত মাসে ভারতের তামিলনাড়ুর ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নির্ভারের প্রভাব সাগরে থাকায় শীতের তীব্রতা কম। সকালের শুভ্রতা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দৃষ্টিসীমানা কিছুটা কমিয়েছে কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মিলতে দেরি হবে। মঙ্গলবার পর্যন্ত সিলেট ও রংপুরের কিছু কিছু জায়গায় হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। মধ্যরাত থেকে আপনার সকাল 10টা পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ও একটা কুয়াশা আস্তরণ দেখা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো দিনের আলো কম থাকবে, অর্থাৎ দিনের বেলা সূর্য আলো কম থাকবে, কিন্তু রাতে তাপমাত্রা ওইভাবে পড়বে না, যেটা আমরা আশা করছি হয়তো আরো সময় লাগবে। নভেম্বর মাসে ভারতের তামিলনাড়ুর উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নির্ভারের প্রভাব রয়েছে সাগরে। এর প্রভাবে ঠান্ডার অনুভূতি কম। তবে আগামী সপ্তাহে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, আর এ মাসের শেষে হতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামতে পারে 8 ডিগ্রি সেলসিয়াসে। কোনো কোনো জায়গায় মৃদু আকারে আপনার কোল্ড ওয়েভ চলে আসবে, আর যেটা আসবে আপনার ধরেন শেষ উইকের দিকে আপনার হালকা থেকে মাঝারি ধরনের কোল্ড ওয়েভ আসতে পারে। আগামী কয়েকদিন উত্তরাঞ্চল সহ দেশের বেশ কিছু জায়গায় কমতে পারে তাপমাত্রা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।